দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা, শাহবাগে পুলিশের বাধা, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে গড়িমসি কেন প্রশ্ন রিজভির। 111-এ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, বললেন মির্জা আব্বাস। আশঙ্কাজনকভাবে নিচে নামছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, জলাশয় রক্ষার তাগিদ পরিবেশবিদদের। এবং ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা, চারদিকে অফারের ছড়াছড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করেছেন শিক্ষকরা। পরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দেয় শাহবাগ থানা পুলিশ। এরপর স্মারকলিপি জমা না পেলে শিক্ষক প্রতিনিধিরা জানান তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আন্দোলন চলবে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন যখন অতিষ্ঠ, এমন এক প্রেক্ষাপটে এবার সমাবেশ থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 13তম গ্রেড থেকে দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে, যা শিক্ষকদের অমর্যাদা করার শামিল। আমরা পকেট থেকে টাকা দিয়ে বাচ্চাদের নাস্তা করাই, নখ বড় হলো নখ কেটে দিই, পায়ে ময়লা পা ধুয়ে দিই। আমাদেরকে দিয়ে সরকারি যত ধরনের বড় বড় কাজ, নির্বাচন থেকে শুরু করে ভোটার তালিকা থেকে শুরু করে সকল কাজ আমরা করি, কিন্তু আমাদের খাতে খরচ করতে গেলে সরকারের যেই সরকারই আসুক না কেন তাদের অনেক কষ্ট, তাদের তখন টাকা থাকে না। তৃতীয় শ্রেণীর একজন নাগরিক কিভাবে একজন প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন? তিনিই তো আমাদের নাগরিকদের সুনাগরিক হিসেবে তৈরি করবেন আমাদের ছোট ছোট শিক্ষার্থীদেরকে। দশম গ্রেড আমাদেরকে দেওয়া হোক, আমাদের সম্মানটা দেওয়া হোক। বিষয়টি কিন্তু বেতনের না, এটা হচ্ছে আমাদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের। সমাবেশে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংহতি বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। একজন শিক্ষককে যখন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখা হয়, একজন শিক্ষকের যখন তৃতীয় শ্রেণীর কর্মচারী হওয়ার জন্য আন্দোলন করতে হয়, দেশ ও জাতি গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব, আমাকে অর্থনৈতিক মুক্তি দেওয়া হোক। বর্তমান বাস্তবতায় 13তম গ্রেডের বেতন শিক্ষকদের জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয় বলেও মনে করেন তারা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়ানো ভুয়া তথ্য ও মিথ্যা খবর প্রতিরোধে ব্যবস্থা নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান স্যার নিক ক্লেগের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর। ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিশিয়েন্ট হয়। নিকলেগের সাথে আজকে প্রফেসর ইউনূস বললেন যে তাদেরকে স্টেপ নেওয়ার কথা বললেন। ফেসবুক জানেন, ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে, অনেক মিথ্যা নিউজ দেওয়া হচ্ছে, অনেক ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এটার ফলে যেটা হয় যে অনেক ভালনারেবল জনগোষ্ঠী এতে বিপদগ্রস্ত হন, অনেক ধরনের রায়ট হয়ে যায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এত গড়িমসি কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আর মির্জা আব্বাস বলেছেন, 111-এর সময় বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া।
সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন যে গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে বিএনপি 17 বছর সংগ্রাম করেছে তা নিয়ে এখন নতুন করে চক্রান্ত চলছে। গণতন্ত্রের যে প্রবাহমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন? এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ফায়দা নিতে একটি মহল বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এ সময় মন গড়া কথায় দেশ বিভক্তির চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শও দেন তিনি। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য সংস্কার কিংবা সংস্কারের জন্য নির্বাচন আটকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর দেশ একটি ঐতিহাসিক সময় পার করছে জানিয়ে ছোট বিষয়গুলো ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারকে জনগণের যৌক্তিক দাবি পূরণ ও জুলাই হত্যাকাণ্ড সহ সকল অপরাধের বিচার দ্রুত করার আহ্বানও জানান তিনি। সংস্কার আর নির্বাচন এই নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। বর্তমান সময়ে সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন দাবি করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামায়াতে চকবাজার বংশাল জোনের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, কিছুদিন আগেও যারা অত্যাচার, হামলা, মামলা, জুলুম চালিয়েছে তারা আজ অন্ধকারে পালিয়ে গেছে। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী দেশের অন্যতম পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন বলেও জানান মাওলানা রফিকুল ইসলাম খান। শুধু জামাত শিবির নয়, শুধু বিরোধী দল নয়, বাংলাদেশের কোন মানুষ নিরাপদে তাদের বাড়ি ঘরে থাকতে পারে নাই। তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে নগর সম্মেলনে তিনি আরো বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারে নির্বাচনে সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোট বাক্স হবে, এ ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি। যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে।
ঘন কুয়াশার কারণে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো। এর মধ্যে সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সিরাজগঞ্জে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে রংপুর ও দিনাজপুরে গত 4 দিন থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। ঘন কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, এরপরে মনে করেন চলতে ফিরতে অনেক কষ্ট হয়। শীতের দিন যাত্রী পাইতেছি না, গাড়ি ঘোড়ার যাত্রীর জন্য খুব কষ্টকর। অনেক শীত অপেক্ষা করে ঝুঁকি নিয়েও আমরা কাজ করতেছি। ঘন কুয়াশাকে অপেক্ষা করি আমরা এই কৃষিক্ষেত্রে জমিতে কাজ করার জন্য অগ্রসর হচ্ছি। অত্যধিক ব্যবহারে রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঢাকা শহরে পানির স্তর প্রতি বছর প্রায় 7 ফুট করে নিচে নামছে। এতে সুপেয় পানি সংকটের পাশাপাশি বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষা ও ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। দুয়ে মিলে সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো পানি সংকট। অত্যধিক ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্রমশ নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটার নিচে। 2005 সালে এটি নেমেছে 45 এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। পানি না থাকলে তো আমরা যেমন বাঁচতে পারবো না, অ্যাকোয়াটিক কোনো প্লান্ট অ্যানিমাল কোনো কিছুই বাঁচতে পারবে না। পানি এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের লাইফ কখনোই কল্পনা করা যাবে না। আর এইভাবে যদি আমরা পানি অপচয় করে যাই তাহলে আসলে আমরা একটা সময় আসবে আমাদের পরবর্তী জেনারেশন পানি পাবে না। মাটির নিচে পানি যেতে ঢাকা শহরে কমপক্ষে 15% প্রাকৃতিক জলাধার থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে 5%-এরও কম। ভূগর্ভস্থ পানি তো আসলে এটা অনেক বছর ধরেই নামছে এবং আমরা জানি যে প্রত্যেক বছর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। যেহেতু আমাদের রিচার্জ হচ্ছে না প্রপারলি, কারণ আমাদের পুরো ঢাকা সিটি কিন্তু আসলে যে আমরা তো আসলে কংক্রিট দিয়ে একদম কভার করে দিয়েছি, সেই কারণে রিচার্জ হওয়ার সুযোগ খুব কম। পানির স্তর নিচে নামলে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায়। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার 2009 সালের এক জরিপ মতে রাজধানী ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ভেঙে পড়বে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে অনেক ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এই ছোট ছোট ভূমিকম্প কিন্তু ভবিষ্যতে একটা বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস। যেহেতু গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে, যে সাবসারফেস জিওলজিতে যে ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভূমিকম্প একটু মাঝারি ধরনের ভূমিকম্প হইলে পুরো ঢাকা শহরও কলাপস করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের একটা কারণ। 1985 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় 10,000 হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল হারিয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে 2031 সাল নাগাদ জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের 10% নিচে নেমে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার চতুর্থ শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মনিরুল ইসলামের প্রতিবেদন। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে বেচাকেনায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সকাল 10টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে ক্রেতা দর্শনার্থীরা। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন। আগে জায়গাটা বেটার ছিল এই জায়গা থেকে, এই জায়গাটা বেশি একটা দূর, যার কারণে মানে মানুষজন আসতে খুব কষ্ট হয়ে যেতেছে। দূরে হোক তারপরও নিরিবিলি একটা জায়গা, পরিবেশটা সুন্দর। বাইরের যে প্রোডাক্টগুলো ওইগুলো কম আসছে মনে হচ্ছে, ওই যে পরিস্থিতির কারণে আর কি। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। আর বাড়তি দামের অভিযোগ করলেন ক্রেতারা। এর আগেরবার আসছি কিন্তু আগেরবার থেকে এবার অনেক উন্নত দেখতেছি। ক্রাউডটা অনেক বেশি, কিন্তু এমনি সর্বোপরি নিরাপত্তা সবকিছু মিলিয়ে বেস্ট। বাবা মায়ের সঙ্গে মেলায় এসেছে শিশুরাও। ঘুরে ঘুরে পছন্দের জিনিস কিনবে বলে জানায় তারা। আমার আম্মুর সাথে এসেছি, অনেক মজা লাগতেছে, কিন্তু এখানে দাম অনেক বেশি, এর জন্য কিছু কিনতে পারতেছি না। আর ফ্যামিলি থেকে এসেছি আমি। ব্যবসায়ীরা বলছেন দিন দিন মেলায় ভিড় বাড়ছে, বেচা বিক্রিও ভালো হচ্ছে। শুরুতে আমরা প্রথমে কাস্টমার কম পেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ কাস্টমার আসছে, দেখতেছে অনেক ক্রেতা আসছে, কিন্তু আমাদের সেলটা একটু কম, হয়তো অর্থনৈতিক মন্দার কারণে এটা হইতে পারে। পর্যাপ্ত পরিমাণ ভিড় আজকে, যেহেতু ফ্রাইডে, তো অনেক কাস্টমার আসছে আজকে। এবছর দর্শক আছে, ক্রেতা কম। মেলায় আসা দর্শনার্থীরা নিজেদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় গৃহস্থালী, আসবাবপত্র, প্রসাধনী, শীতের কাপড়, শাড়ি, খাবার, হস্তশিল্প, জুয়েলারি সামগ্রী সহ প্রায় সব স্টলই ছিল লোকে লোকারণ্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্ট শেখ হাসিনা বিদায় নিলেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর মিরপুর পল্লবীতে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দোয়া ও মাহফিল শেষে শিশু, দরিদ্র দুস্থদের মেহমানদারি করান তিনি। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, সেই গণতন্ত্র এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে পুনরুদ্ধার হয়নি। পুনরুদ্ধার তখনই হবে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। চট্টগ্রামের রাউজানে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আরও একজন গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। দেশের বাইরের খবর। নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে 20 জন মৎস্যজীবী নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিরোধীরা একটি গ্রামে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে গাজায় যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করেছেন দেশটির আদালত। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালালে 20 জেলে নিহত হয়। সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্যরা জানান, বিদ্রোহীরা গাদান গাড়ির মৎস্যজীবী সম্প্রদায়ের উপর গুলিবর্ষণ করে। বোকো হারাম 2009 সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংরক্ষণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। বোকো হারাম 2009 সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংরক্ষণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলি হামলা। দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। দক্ষিণ গাজার পশ্চিম রাফেহের তেল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের কর্তৃপক্ষ বলছে, গাজায় এখনও 11,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফনর এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের এই নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিত থাকবে।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। রোববার থেকে ঢাকায় ফিরছে বিপিএল। এ পর্যন্ত গড়িয়েছে 32টি ম্যাচ। লিগ পর্বে বাকি আর মাত্র 10টি, তারপরই শুরু প্লে অফ। এ পর্যন্ত সবচেয়ে বেশিবার মাঠে নেমে জয়ের পাল্লা ভারী করতে না পারায় প্লে অফের দৌড়ে পিছিয়ে রয়েছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এদিকে চট্টগ্রামের মাটিতে আসরে প্রথম হারের স্বাদ পেলেও আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে অফে যাবার পরিসংখ্যান জানাচ্ছেন মুদাসসির আলী। লিগ পর্বের সঙ্গে প্লে অফ মিলিয়ে বিপিএল এ বাকি আছে আর 14টি ম্যাচ, যার সবকটি হবে ঢাকায়। সবশেষ চট্টগ্রাম পর্বের শেষ দিনে আসরে প্রথম হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। যদিও 9 বার মাঠে নেমে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। প্লে অফের দৌড়ে এরপরই আছে ফরচুন বরিশাল। এ পর্যন্ত সবচেয়ে কম 8 ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট পেয়েছে তারা। টেবিলে এরপর রয়েছে চিটাগং কিংস। 9 বার লড়াইয়ে 5 জয় ও 4 হারে 10 পয়েন্ট তাদের খাতায়। সমান সংখ্যক ম্যাচ খেলে 4 জয় ও 5 পরাজয় নিয়ে 8 পয়েন্ট ঝুলিতে পুড়ে 4 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। সবচেয়ে বেশি 10 বার খেলতে নেমে 6 হার আর 4 জয় 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রামের মাটিতে রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে তারা। 10 ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালসও। 3 জয় ও 7 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে দলটি। প্লে অফের আশা বাঁচাতে দু দলেরই সামনে জয়ের কোনো বিকল্প নেই। টেবিলে সিলেট স্ট্রাইকার্স রয়েছে একদম শেষে। এ পর্যন্ত 9 বার খেলে জয় 2টিতে। 7 বার পরাজয়ের গ্লানি নিয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 7ম স্থানে অবস্থান করছে দলটি। প্লে অফের আশা তাদের অনেকটাই ক্ষীণ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে 2024-25 মৌসুমে প্রথমবার পরাজয়ের শিকার হলো টেবিল টপার মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরের পুলের কাছে 1-0 গোলে হেরেছে তারা। একমাত্র সেই গোলটি করেন সারদোর জাফরov। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে 5-0 গোলে ঘুরিয়ে দিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠেছে বসুন্ধরা কিংস। একে একে জালে বল জড়ান ফার্নান্দেজ, সোহেল রানা, তপু বর্মন, রাকিব হোসেন ও মিগুয়েল দামাসিনো। এদিকে ময়মনসিংহে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে পুলিশ এফসি। 25 মিনিটে মাহমুদ ঐশী রহমতগঞ্জকে এগিয়ে দিলেও আল আমিনের জোড়া গোলেই জিতে যায় পুলিশ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা। শাহবাগে পুলিশের বাধা, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে গড়িমসি কেন, প্রশ্ন রিজভির। 111-এ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, বললেন মির্জা আব্বাস। আশঙ্কাজনকভাবে নিচে নামছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর। বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, জলাশয় রক্ষার তাগিদ পরিবেশবিদদের। এবং ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। চারদিকে অফারের ছড়াছড়ি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।